কি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের দোয়াতে খুব ভালো আছি। স্বামীর সংসারে যেন আমি কখনো কোনো কিছুই বুঝতে পারি না। কারণ আজ ৫ বছর হয়ে গেছে আমাদের বিয়ের বয়স, তবুও যেন বাচ্চা কাচ্চা হয় না। এই জন্য স্বামী মাঝে মাঝেই আমার সঙ্গে রাগারাগি করে। কয়েকটা দিন যেতেই স্বামী যেন আমাকে বারবার বলতো, আমি কিন্তু আরেকটা বিয়ে করব, কারণ আমার সংসারে একটা বাচ্চা দরকার। তাই বন্ধুরা, হঠাৎ করে আমার স্বামী একটা বিয়ে করে আনে। কিন্তু আমার ছোট সতীনের যে এত বড় একটা বিয়ে পাশ ছেলে আছে, আমি কখনো জানতাম না। ছেলেটির নাম সজীব। ছেলেটি দেখতে খুব সুন্দর। আর সতীনের ছেলের সঙ্গে আমার কিভাবে সম্পর্ক গড়ে উঠল বন্ধুরা, আজকে তোমাদের মাঝে আমি গল্পটা তুলে ধরব। গল্পটি খুব রোমান্টিক হতে চলেছে। বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি পর্যন্ত শুনবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। যাই হোক বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও। ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে আশেপাশে আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দাও। তাহলে বন্ধুরা, আমি চলে যাই আমার মূল গল্পতে। বিয়ের পরে যেন আমার সুখে শান্তিতে জীবনটা চাচ্ছিল। এভাবেই যেন আমি আর স্বামী স্ত্রী সবসময় ভালো থাকতাম। কারণ বাড়িতে শ্বশুর শাশুড়ি নেই, আমাদের আলাদা ঘর। এভাবেই যেন কোনো কষ্টই আমাদের কোনোদিনও ছিল না। হঠাৎ আজ ৪-৫ বছর বিয়ে হয়ে গেল। স্বামীটা যেন মাঝে মাঝে শুধু আমাকে বাচ্চার কথা বলে, তোমার বাচ্চা কাচ্চা হয় না, আমি কিন্তু দেখবা হঠাৎ একদিন সত্য সত্য বিয়ে করে নিয়ে আসব। তুমি তো আমাকে কখনোই অর্ডার দাও না বিয়ে করা, তাই তোমার যেহেতু আজ ৫-৬টা বছর বিয়ে হয়ে গেল আমার সঙ্গে, তোমাকে আমি কিন্তু বারবার জিজ্ঞেস করছি যে আমি বিয়ে করব কিনা। তুমি কিন্তু কখনোই আমাকে মত দাও না। দেখবা হঠাৎ আমি এভাবেই বিয়ে করে আনব। স্বামীটা যেন সবসময় আমার উপরে এভাবেই রাগ করত। কিন্তু খাওয়া পড়া, সুখে দুঃখে যেন স্বামীর সংসারে আমি খুব খুশি ছিলাম। আমাকে খুব ভালোবাসত। শুধু একটা বাচ্চার কারণেই সবসময় যেন আমার সঙ্গে খেয়েও খাও বর্তমান লেগেই থাকে। তাই আমি আমার স্বামীকে বললাম, তোমার যেটা ভালো হয় সেটা তুমি করো। কারণ আমার স্বামী একটা বড় ব্যবসায়ী, তার টাকা পয়সার অভাব নেই। কিন্তু তার ঘরে যে একটা পুত্র সন্তান বা মেয়ে সন্তান, এখনও ৫ বছরের মধ্যে আমাদের বিয়ে হলো, এখনও হয় নাই, তাই সে অনেক টেনশনে থাকে। কাকে সে আদর করবে, কাকে। বিছানায় শুয়ে থাকি, স্বামী স্ত্রীর বিষয়টা, তখন আমার স্বামীটা মাঝে মাঝে মাঝখানে কোলবালিশ নিয়ে জড়িয়ে ধরে শুয়ে থাকে। কিন্তু স্বামী স্ত্রীর যে বিষয়টা, আমার স্বামী যেন আমাকে আর কখনো সুখী সুখ দিতেই চায় না। এভাবেই কয়েকটা মাস চলে গেল। হঠাৎ আমার স্বামী একদিন সন্ধ্যার পরপরে দেখে সে বাড়িতে ফিরল। তখন আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তুমি আজকে ৬ সকালে বাড়ি ফিরছ, বিষয়টা কি? শব্দতানপাঠ কি বন্ধ হয়ে গেছে? শহরে কি হরতাল পড়ে গেছে? তুমি আজকে ৬ সকালে, আজ ৫-৬টা বছর বিয়ে হয়েছে, কখনো দেখি না তুমি এত সকালে বাড়ি ফেরো, কিন্তু আজকে এত ৬ সকালে বাড়ি ফিরলে। তখন আমাকে বলছে আমার স্বামী, তুমি একটু সরে যাও। তখন আমি সরে যেতেই গেটের কাছ থেকে দেখি আমার স্বামী আমার বাড়ির মধ্যে প্রবেশ করল, আর পিছনে দেখি একটা মহিলা। তখন আমি মহিলাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি এই বাড়ির মধ্যে কেন আসছেন? তখন আমার স্বামী আমাকে পিছন ঘুরে বলল, শোনো, ওইটা তোমার ছোট সতীন, আজ থেকে এখানেই থাকবে। তোমার বাচ্চা কাচ্চা হয় না, তাই আমি হঠাৎই বিয়েটা করে আনছি। তোমাকে কিন্তু আমি অনেকবার জিজ্ঞেস করেছি যে বিয়ে করব কিনা। যাই হোক, আমার এই ছোট বউয়ের আগের একটা বড় বাচ্চা আছে। ছেলেটির নাম সজীব। ও কয়েক মাস পরেই আসবে, কারণ ও শহরে থেকে লেখাপড়া করে। আর এদিকে এসে আমার এখানেই থাকবে কয়েকটা দিন পরে, কারণ ওর লেখাপড়াটা শেষ হলে ও আমাদের বাড়িতেই চলে আসবে। কারণ ওর মা ওকে ফোন দিয়ে বলে দিয়েছে যে আমি আরেক জায়গায় বিয়ে করছি, তাই সব কিছু ঠিকানা দিয়েছে। হঠাৎ দেখবা একদিন এই ছেলেটা আমাদের বাড়িতে আসবে। তখন আমি আমার স্বামীকে বললাম, তুমি সত্যি সত্যি আমাকে রেখে এভাবে বিয়ে করতে পারলে? তখন আমার স্বামী আমাকে বলল, কি করব, তুই তো বাচ্চা কাচ্চা দিতে পারিস না, কোনো কিছুই করতে পারিস না, তোকে নিয়ে আমার সংসারে আর কি করব? এখন থেকে আমি আমার ছোট বউয়ের কাছে থাকব, আর তুই এইদিকে বাড়ির কাজকর্ম এটা ওটা করবি। স্বামীদা যেন আমার সঙ্গে সব সময় তুই তুকারি করে কথা বলতে লাগল। তারপরে বন্ধুরা, হঠাৎ করে আমার ছোট সতীন আমাকে এসে বলল, আচ্ছা মন, তুমি কিছু মনে করো না, তোমার তো আমি ঘর সংসার ভাঙতে আসি নাই,
আর আমি তো এভাবেই শহর দিয়ে আপ ডাউন করতাম, কারণ আমি তো একটা বিধবা মেয়ে। সব সময় তোমার স্বামীর সঙ্গে দেখা হতো, তোমার কথা বলতো যে আজ ৫-৬ বছর বিয়ে করেছি, বাচ্চা কাচ্চা হয় না, এখন যে কি করি। তোমার স্বামীর সঙ্গে মাঝে মাঝেই আমি শহরে বসে গল্প করতে করতে কখন যে তোমার স্বামীর মনটা আমি এভাবে নিয়ে নিয়েছি। তারপরে তোমার স্বামী একদিন আমাকে বলেই ফেলল, তোমার মতো মেয়ে যদি আমার ঘরে আসতো, বাচ্চা কাচ্চাও হতো এবং আমিও সুখে থাকতাম। কারণ আমি একটা, তুমি তো দেখতেই পারছো বোন, হ্যাঁ আনতাম একটা মেয়ে। আমার একটা বিয়ে পাশ ছেলে আছে, তারপরও যেন আমি একটা যুবতী নারী, আমারও তো সব কিছুর প্রয়োজন। তাই বোন, তুমি কিছু মনে করো না, বিয়ে যখন হয়েই গেছে, আমরা 2 বোন সবসময় এ বাড়িতে মিলেমিশেই থাকব। আর আমার একটা বড় ছেলে আছে না, বিয়েটা পাশ করে আসলেই আমি ছেলেটাকে তোমার কাছেই দিয়ে দেব, কারণ তোমার তো বাচ্চা কাচ্চা হয় না। দেখবা আমার ছেলেকে আমি যেটা বলবো, আমার ছেলে সেটাই মেনে চলবে, কারণ তুমি যতই ওকে আদর্শ হাঁক দাও, যা বলবে, আমি আমার ছেলেকে সেইভাবেই তৈরি করেছি। এই কথা যেন আমার ছোট সতীন আমাকে বারবার বোঝাতে লাগল। আর আমার স্বামীকে আমার ছোট সতীন বলল, শোনো, আজকের থেকে মামার বড় বোনের সঙ্গে কিন্তু কখনো টুইউকারি করে কথা বলতে পারবে না। আজকে যেটা বলেছ, আমি যেন নেক্সট আর এই কথাগুলো না শুনি। তারপরে বন্ধুরা, আমার স্বামী আমার ছোট সতীনের কথা শুনে ঘরের মধ্যে চলে গেল। তারপরে এভাবেই সারা দিনটা যাচ্ছে, যেন আমার ছোট সতীন আমাকে মাঝে মাঝে এসে বোঝাচ্ছে, কারণ আমি অনেক টেনশন করছি। হঠাৎ বিয়েও করে আনলো, আর আমার সঙ্গে এরকম কেমন যেন তর্ক করছে আর বিহেভ করছে, যেন আজ ৫-৬টা বছর বিয়ে হয়েছে, মাত্র নতুন বউ আসতেই আমার সঙ্গে যখন এত খারাপ ব্যবহার করছে, তাহলে পরে কি না কি হয়। তারপরে বন্ধুরা, এভাবেই রাতটা চলে যেতে লাগলো। আমাকে যেন আমার স্বামী ভাত খেতেও লাগছে না। তখন আমার ছোট সতীন ভাত বেড়ে নিয়ে এসে আমাকে আপা আপা বলে ডাকতে লাগল। বলল, আপা, তুমি এখন একটু খেয়ে নাও, তারপরে আমি তোমার স্বামীকে সব কিছু বুঝিয়ে দেব। তোমার স্বামী আমার স্বামী তো একই স্বামী, কারণ আমরা 2 বোন। মনে করবা আমরা 2 মায়ের আপন পেটের বোন। এটা মনে করেই সব সময় আমার সঙ্গে তুমি থাকতে পারবা। আমার স্বামী যেটা বলবে, আমি আমার স্বামীকে আজকে রাতেই সব কিছু আমি বুঝাইয়ে বলবো। তারপরে বন্ধুরা, আমার স্বামী ছোট বউকে নিয়ে ওই ঘরে চলে গেল, আর আমাকে এই ঘরে রেখে গেল। যেন আমার কি কষ্ট হচ্ছে, পরের মেয়ের কাছে আবার সে সংসার করতে যাচ্ছে আমাকে একা ফেলিয়ে। যেন সারা রাত আমার ঘুম হচ্ছে না, আর তারা পাশের রুমে বাসর করছে, যেন অনেক হাসাহাসি করছে, এটা করছে ওটা করছে, যেন আমার সহ্যই হচ্ছে না। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ, তুমি আমাকে কেন একটা ছেলে পেলে দিলে না? কারণ এই একটা বাচ্চা কাচ্চার জন্য আমার স্বামী আবার নেকি করে নিয়ে আসলো, বিয়ে করে নিয়ে আসলো। এভাবে আমি চিন্তা ভাবনা করতে করতে এমন তো অবস্থায় কখন যে সারা রাতটা চলে গেছে, ঘুমিয়ে পড়ছি, অর্থাৎ সকাল হলো। তারপরে বন্ধুরা, সকালে উঠে আমি এদিকে ওদিকে সারা বারান্দা উঠানেগুলো নোংরা পড়ে আছে, কারণ বাসি উঠানটা আমার ঝাড় দিতে হচ্ছে, তাই আমি ঝাড়ও দিচ্ছি। হঠাৎ দেখি আমার ছোট সতীন আর স্বামী ঘরের মধ্যে থেকে বেরিয়ে আসলো। তখন আমার ছোট সতীন আমাকে ডাক দিল, বড় আপা, আপনি কি এগুলো ঝাড়ু দিচ্ছেন? আমি নাই দিতাম, কারণ আপনি তো আজ ৫-৬ বছরে এই বাড়িতে সব কাজই করছেন। এখন আমি আসছি, আপনার কোনো কিছুই করা লাগবে না। আমার ছোট সতীন তো যেন অনেক ভালো, অনেক সুন্দর সুন্দর কথা বলে, কারণ একটু শিক্ষিত তো, আর ছেলেটাকেও শিক্ষিত বানাইছে। আমাকে তো সে বলছে যে বিয়ে পার ছেলেটা আসলে তোমার কোলেই তুলে দেব। আমি যেন খুবই খুশি আছি আমার ছোট সতীনের ওপরে। কিন্তু আমার স্বামীটাও পরপর বের হয়ে আসলো ঘরের মধ্যে থেকে, আমার সাথে যেন তেমন কথা বলছে না। হঠাৎ আমি ঝাড়ুও দিচ্ছি, আমাকে এসে জড়িয়ে ধরল, বলল, বড় বউ, শোনো, কালকে রাগের মাথায় কি নাকি বলে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। তখন যেন আমার চোখ দিয়ে বন্ধুরা অটোমেটিক পানি বের হয়ে আসলো। আমি তখন আমার স্বামীকে বললাম, শোনো, তোমার এই ৫-৬ বছর ভালোবাসায় আমি যেন মুগ্ধ, কিন্তু তোমাকে আমি এখনও একটা সন্তান দিতে পারিনি। কিন্তু তুমি কালকে আমার সঙ্গে তুই তুকারি করে যে ব্যবহারটা করেছ, আমার যেন মনটা ভেঙে পাথর হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তুমি বিয়ে যখন করেছ, আমার সতীনটা অনেক ভালো, বুঝতে পারছে সব কিছু। তোমরা এখন যাও, যেহেতু সারা রাত ঘরের মধ্যে ছিলে, আমি তোমাদের পাশে জমেছিলাম। তোমাদের সুখে শান্তিতে জীবনটা ভরে যাক, সবসময় আমি দোয়া করি।
আর যা দুনিয়াতে তাড়াতাড়ি তোমাদের বাচ্চা কাচ্চা হয়, আমি এই দোয়াই সবসময় করি। আমি এই কথা বলে আবার উঠোনে ঝাড়ুও দিতে লাগলাম। এমন অবস্থায় তারা দুজন কলের উপরে গোসল করতে চলে গেল। তারপরে বন্ধুরা, তারপরে যেন আমার মনটার মধ্যে সবসময় আমার স্বামীর জন্য কেমন করেছে বন্ধুরা। এভাবেই সুখে দুঃখে যেন মাসের উপর মাস চলে যাচ্ছে, তারপরও যেন বাচ্চা কাচ্চা নেয়ার কোনো খোঁজ নাই। হঠাৎ আমি আমার ছোট সতীনকে বললাম, আচ্ছা তুমি বাচ্চা কাচ্চা নেবে না বোন? তখন আমাকে আমার বড় সতীন ছোট সতীন বলল, না, তোমার স্বামী বা আমার স্বামী একই কথা। সে এখন বাচ্চা কাচ্চা নিতে মানা করছে, বলছে আর কয়েকটা বছর যাক, তারপরে নাই বাচ্চা কাচ্চা নেব। কারণ এখন যে একটু অনেক আদর করতে পারছি, অনেক সোহাগ করতে পারছি, এখন যদি অর্থাৎ তোমার কোলে বাচ্চা আসে, তাহলে তো তোমার কাছে আমি শান্তি করে ঘুমাতেও পারব না, এই সুখটাও নিতে পারব না। তাই স্বামীটা বলছে, তুমি এখন বাচ্চা কাচ্চা নেয়ার কথা বলো না, 2-1 বছর যাক, সুখে শান্তিতে দিনটা কাটাই, তারপরে নাই বাচ্চা কাচ্চা নেব। তখন আমার বড় সতীন আমাকে বলল, ঠিক আছে বোমার, যেটা ভালো হয়, তোমরা স্বামী স্ত্রী। তখন আমি বললাম, বড় আপা এভাবে কথা বলো না, আমরা স্বামী স্ত্রী না, তোমারও তো স্বামী। আমি তো তোমার কাছেও প্রতি সপ্তাহে 1 দিন হলেও পাঠাই, কারণ সে আমাকে এই নতুন বিয়ে করেছে। তাই আমার কাজটাই বেশি থাকতে চাই, কিন্তু তোমার কাছেও তো আমি পাঠাই, কারণ তুমি আমার বোন, তোমারও তো একটা সব কিছুরই চাহিদা আছে। তাই আমি একা একা কি করে আমার স্বামীর কাছে শুনতে চাই। তাই আমি আমার স্বামীকে বলেছি, সামনের মাস থেকে কিন্তু আমরা 2 বোন একই খাটের উপরে ঘুমাব, আর স্বামীটাকে মাঝখানে নিয়ে 2 বোন খুব আদর করব। স্বামীটা যেন খুব এভাবেই রাজি হয়েছে। আচ্ছা, তাহলে তুমি তোমার কাজে যাও, আমি আমার কাজ করি। এই কথা বলে আমার বড় সতীনের সঙ্গে আমি চলে গেলাম অন্য কোথাও। তারপরে বন্ধুরা, হঠাৎ একদিন অনেক রাত হয়ে গেছে, যেন আমার স্বামীটা বাড়ি আসছে না। আমারও চিন্তা, আমার বড় সতীনও চিন্তা করছে, যেন রাত 12টা বেজে গেছে, তারপরেও যেন বাড়ি আসছে না। 2 জনে বসে যেন অনেক চিন্তা ভাবনা করছি যে স্বামী আসছে না। তখন আমি আমার বড় সতীনকে বললাম, আচ্ছা বোন, স্বামীরা তো আসছে না, এখন কি যে করি, ফোন দেব কি না? তখন আমার বড় সতীন বলল, দেখো এখন তুমি কি করবা, কারণ দুজনেরই তো একটাই স্বামী, তুমি ফোনটা দাও, যেহেতু তুমি নতুন বউ, তোমার কথা শুনলে তাড়াতাড়ি আসবে, যেখানেই থাক। আমি তাড়াভোড়া করে বরবোনের কথা শুনে ফোনটা দিলাম। তখন সে রিসিভ করল, বলল, আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, তো একটু টাকা পয়সার সমস্যা ছিল, যেহেতু ব্যবসা করি, এদিকে অনেক হিসাবপাতি করতে করতে আজকে লক্ষ্মী একটু রাত হয়ে গেল, কিছু মনে করো না। তখন আমি বললাম, ও তাহলে তো তুমি বাড়িতে 2-4-10 মিনিটের মধ্যেই আসছো? তখন আমার স্বামী বলল, হ্যাঁ, আমি অবশ্যই আসছি। তখন আমি বললাম, শোনো, আজকে বড় আপা আর আমি কিন্তু তোমার এক খাটের উপরে এব, কারণ আজকে কিন্তু সেই দিন আমি তো তোমাকে সব কিছু খুলেই বলছি, কারণ 2 জন 2 ঘরে থাকলে 2 জনই তো তোমার বউ, একসাথে থাকলে তো কোনো সমস্যা নাই। তখন আমার স্বামী বলল, ঠিক আছে, তোমরা আজকে 2 জন এক খাটেই শুবে, আমি তোমাদের মাঝখানে শুয়ে থাকব। আমি কত শান্তিতে তাহলে ঘুমাবো, আমার কোলবালিশ লাগবে না, কিছু লাগবে না। আমি জানো 2 জনের আদর পেয়ে আজকে যেন ঘুমটা আরও ভালো হবে। তখন আমি বললাম, শোনো একটা কথা। তারপরে বন্ধুরা, স্বামীটি বলল, কি বলবা, তাড়াতাড়ি বলো তো, আমি এখন রওনা দেব। তারপরে, আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, রওনা দাও, সমস্যা নাই, কিন্তু তোমার যে একটা জিনিস খুঁড়ায় গেছে, আমি সেটা দেখতে পারলাম, কারণ ওটা তো বিছনার নিচে নাই, খাটের নিচে আমি অনেকক্ষণ খুললাম কিন্তু পাচ্ছি না, কারণ আজকে আমরা 2 বউ তোমার কাছে থাকব, কিন্তু তুমি তো এখন বাচ্চা কাচ্চা নিবে না, তাই যে ওটা লাগবেই। তখন আমার স্বামী আমাকে ফোনে বলছে, কি অত ভানাইশি করছো কেন, কি লাগবে বলো তো, আমি তাড়াতাড়ি চলে আসব, কারণ যেতে যেতে রাত 12:30 বেজে যাবে, তাড়াতাড়ি বলো তো। তখন আমি বললাম, আশেপাশে কি কোনো লোকজন আছে, কেউ কি ফোনের আশেপাশে দাঁড়িয়ে আছে? তখন আমার স্বামী বলল, না, কেউ নেই, তুমি বলো, নিশ্চিন্তে বলতে পারো। তখন আমি বললাম, শোনো, তুমি তো বাচ্চা কাচ্চা নিবে না, তাই তোমার ওই প্যাকেটটা ফুরিয়ে গিয়েছে। তখন আমার স্বামী বলল, কিসের প্যাকেট, কি একটু খুলে বল না কে, তুমি আমার ছোট বউ, তুমি যদি এভাবে আমার সঙ্গে কথা বলো তাহলে লেট হয়ে যাচ্ছে না? তখন আমি বললাম, ওই যে মুদিখানার দোকান থেকে একটা প্যাকেট, কারণ তুমি তো বাচ্চা কাচ্চা নিবে না, বুঝতে পারো নাই? তখন আমার স্বামী বলল, ও বুঝতে পেরেছি, প্রোটেকশন।
প্যাকেট ঠিক আছে, আমি নিয়ে এটা খুলে বললেই তো হয়, এত ভানাইশি করে লাভ কি। তারপরে বন্ধুরা আমার স্বামী ফোনটা কেটে দিয়ে রওনা দিল। এভাবেই আমরা দুই যাও, একেবারে দুই বউ, সারা রাত তার জন্য অপেক্ষা করছি, যেন আধা ঘন্টা পরেই সে চলে এসল। কিন্তু তার আগেই আমাদের অনেক খিদে লেগে গিয়েছিল। স্বামীকে রেখে কি খাওয়া যায়? তারপরেও আমরা খেয়ে দিয়ে তার জন্য গরম গরম একেবারে গরুর মাংস, খাসির মাংস যেন ভরপুর রেখে দিয়েছি। কারণ আজকে আমার দুই বউয়ের কাছে আমার এক স্বামী থাকবে বিছানায়। তাই গরুর মাংস একটু বেশি করেই রান্না করে রেখেছি, কারণ তার তো শরীরের জোরটা লাগবে। যেহেতু আমরা দুই যাও আজকে এই প্রথম একসঙ্গে থাকব, কত আনন্দ বুদ্ধি করছি, কত মজা করছি দুই বোন, যেন হাসি খুশিতেই আমাদের এই রাত 12টা-1টা বেজে যাচ্ছে। তারপরে বন্ধুরা অবশেষে আমার স্বামী রাত ঠিক 12টা 45 বাড়িতে এসে পৌঁছালো। আমাকে ডাক দিল। আমি তাড়াহুড়ো করে গেটটা খুলেই আমার স্বামীকে কলের উপর থেকে হাত মুখ ধোয়ার পানি তুলে দিয়ে ঘরের মাইজেতে বসে একেবারে পেট পুড়ে খাসির মাংস দিয়ে, গরম মাংস দিয়ে খাইয়ে নিলাম। অবশেষে আধা ঘন্টা দম নিয়ে বন্ধুরা আমার স্বামী মাঝখানে শুয়ে পড়ল, আর আমরা 203 দুই পাশে শুয়ে পড়লাম। তারপরে আমার স্বামী অবশেষে আমাকে বলল, আচ্ছা অনেক রাত হয়ে গেছে, প্লিজ লাইটটা একজন বন্ধ করে দাও না। তখন আমার বড় সতীন উঠে লাইটটা অফ করে দিল। তারপরে বন্ধুরা যেন তার কাজটা শুরু হয়ে গেল। যেন আমরা দুই বোন সারা রাত আমার স্বামীর সঙ্গে যে গল্পটা করেছি, বন্ধুরা যেন দুই বোনেই একেবারে খুব খুশি। আমার স্বামীটাও খুব হ্যান্ডসাম, তো অনেক সুখের দুঃখের যেন সারা রাত গল্পটা করল। তারপরে বন্ধুরা এভাবেই সকাল হয়ে গেল। আমরা তিনজন একসঙ্গে কলের উপরে গোসল করতে চলে গেলাম। তারপরে গোসল করে বাড়ির যা কাজকর্ম এটা ওটা রান্না করে আমার স্বামীকে আবার কাজের দিকে অগ্রসর করলাম। আর আমরাও বাড়িতে খুশি থাকলাম, আমার স্বামীটাও খুশি থাকল। আর যাওয়ার সময় আমার স্বামীটা বলল, এখন থেকে কিন্তু দুই বউয়ের মাঝখানেই প্রতিদিন শোব, কারণ আমার খুব ভালো লাগছে। কারণ আর গোলবালিশের চিন্তা করতে হবে না, এদিকে গড় দিলে ওই বউ, ওইদিকে গড় দিলে ওই বউ। তাই আমি আজকে সবচেয়ে খুশি হয়েছি, সবচেয়ে বেশি শান্তি পেয়েছি। এরকম শান্তি আমার বিয়ের পরে কখনোই পাই নাই। এ কথা বলে আমার স্বামী শহরের দিকে তার কাজের গন্তব্যস্থানে চলে গেল। তারপরে বন্ধুরা এভাবেই যেন সুখে দুঃখে আমাদের জীবনটা চলে যেতেছিল, যেন সবসময় হাসি ঠাট্টা রহস্য, দুই বউ এক স্বামী, যেন সবসময় ভালো লাগত। কিন্তু ঘরে তো একটা এখনো বাচ্চা এসে নাই, তাই যেন মাঝে মাঝে কেমন লাগত। হঠাৎ একদিন এভাবে ছোট বউ উঠান ঝাড় দিতে দিতে আমাকে বলছে, বড় আপা, আমার খুব মাথা ঘুরছে। তখন আমি বললাম, কি হয়েছে? তখন আমাকে ছোট বউ বলল, শোনো, আমি তো তোমার স্বামীকে আজ 13 বছর বিয়ে করেছি। তোমার স্বামীকেও বলছিলাম আমার বড় একটা মনে হয় অসুখ আছে, কারণ আমি টাকা পয়সার জন্য দেখা দিতে পারি নাই। কারণ শুধু একটা ছেলেকে লেখাপড়া করাতে যেয়ে কোনো দিকেই আমি কোনো ডাক্তারের কাছে কোনোদিন যেতে পারি নাই। আজ কেমন যেন বেশি বেশি লাগছে, কি যে হয়ে যায় আমার কখন। যাই হোক, এই সময় যদি আমার ছেলেটা সজীব চলে আসতো, তাহলে মনে হয় আমাকে দেখতে পেত। আমার যেন মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না। এই কথা শুনেই, আমার ছোট সতীনের এই কথা শুনে যেন আমার মনটা ভেঙে গেল। তারপরে বন্ধুরা এভাবেই যেন আমার ছোট সতীন বিছনা পড়ে গেল, আর যেন উঠতেই পারছে না। আমার স্বামী এত বড় বড় ডাক্তার গ্রামের, অ্যাডা ওডা ওষুধ পানি করতে লাগল, তারপরেও যেন সেরে উঠল না। অবশেষে একদিন হঠাৎ করে সে সকালে উঠে দেখি আর বেঁচে নেই। যেন বাড়িতে কান্নার একেবারে বন্যা বয়ে গেল, যেন দুঃখের একেবারে ছায়া নেমে এলো। আমার স্বামীটাও যেন একেবারে কান্না করতে করতে বাড়ি থেকে চলে গেল। হঠাৎ সবাইকে ডেকে নিয়ে এসে আমার স্বামী, ছোট জায়ের আর সবকিছু একেবারে সম্পূর্ণ করে দাফন কাফন করে
বাড়িতে আসলো, যে আমার স্বামীকে যেন আমি কোনোভাবেই কান্না থামাতে পারছি না। অনেক আদর শোক দিচ্ছি, এটা ওটা বোঝাচ্ছি, তারপরেও যেন আমি থামাতে পারছি না। তারপরে বন্ধুরা, আমি তখন আমার স্বামীকে বললাম, শোনো, দুনিয়া থেকে সবাইকে একদিন যেতে হবে। আজ ছোট বউ গেছে, কাল আমার যেতে হবে, পরশুদিন তোমাকে যেতে হবে। কখন যে কে দুনিয়া ছেড়ে চলে যায়, এটা বুড়া বোঝা বড় দায়। তাই তুমি আর তার জন্য এত কেঁদো না। অনেক ভালোবাসা, অনেক মায়া মমতা ছেড়ে এই দুনিয়া থেকে মানুষের যেতে হয়। তাই তুমি আর এত কান্নাকাটি করলে এই সংসারটা যে ভেঙে যাবে। দেখো, আমি তো আছি। আমার মুখের দিকে তাকিয়ে তুমি তো একটু চোখ মারো। তখন আমার স্বামী আমাকে দেখে বলল, শোনো, আমি যেন ওর কথা ভুলতে পারছি না, কারণ আমি তোমার এত কষ্ট দেখে, তোমার বাচ্চা কাচ্চা হবে না বিধায় ওকে আমি বাড়ি তুলে আনলাম, বিয়ে করলাম। কিন্তু বাচ্চা কাচ্চাটা আমি ইচ্ছে করেই নিলাম না। তারপরও সে দুনিয়া ছেড়ে চলে গেল। যাক, আমার কপালে মনে হয় বাচ্চা কাচ্চা আর নেই। তখন আমি বললাম, না, ওনার একটা ছেলে আছে, আমার কাছে মোবাইল নাম্বার আছে। এই তো ৫-৬ দিন পরেই সে বিয়ে পাশটা করলেই তোমার বাড়িতে এসে হাজির হবে। সে দেখবা তার মা যা শিখে থো হয়ে গেছে আমাকে সেটাই বলবে। তোমাকে বাবা বলবে, আমাকে মা বলবে। দেখো, এই ৫টা দিন অপেক্ষা করো, এমনিতেই তুমি ছেলে সন্তানের সব কিছু পূর্ণতা পাবে। কারণ ওই ছেলেটা খুবই ভালো, তাই আমি ছোট সতীনের কাছে সব কিছুই শুনতে পেরেছি। তারপরে বন্ধুরা, এভাবেই ৫-৬টা দিন চলে গেল। হঠাৎ একটা ছেলে এসে আমার এখানে হাজির হলো। ছেলেটা যে কত হ্যান্ডসাম! আমার স্বামী বাড়িতে নেই, শহরে চলে গেছে। কিন্তু হঠাৎ করে ছেলেটি এসে আমাকে দেখে যেন অবাক হয়ে তাকিয়ে আছে। তখন আমি বললাম, কে বাবা তুমি? তখন ছেলেটি বলল, আন্টি, আমি তো সজীব। আমার মা এই বাড়িতে বিয়ে হয়েছিল, এই বাড়ি তো সেই বাড়িটা। তখন আমি বললাম, হ্যাঁ, তোমার মায়ের বিয়ে হয়েছিল, কিন্তু এই বাড়িতে তো সে আর এখন নেই। তখন ছেলেটি বলল, কেন, আবার কি কোথাও বিয়ে করেছে আমার মা? এত খারাপ? তখন আমি ছেলেটির মুখ পেরে ধরলাম। তখন বললাম, না না, তোমাকে তো ফোন করে জানানো হয় নাই। যেহেতু তোমার পরীক্ষাতে ছিল, তাই তোমাকে আমরা কষ্টের কথা জানাই নাই। তোমার মা এই পৃথিবীতে নেই। তোমার মার একটা অসুখ ছিল, হঠাৎ করে পড়ে থেকে ডুবে ডুবে মারা গেছে। ছেলেটি যেন এই কথা শুনে পাগলের মতো একেবারে গা হাত পাও একেবারে ছেলেপেলের মতো আছড়িয়ে কাঁদতে লাগল, আর আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরে আমাকে যেন মা করে চিৎকার করতে লাগল। তখন আমি ছেলেটি মাথায় হাত দিয়ে বললাম, শোনো, আজকের থেকে আমি তোমার মা। সব কিছু, যে কোনো বিষয়ে আমার সঙ্গে তুমি শেয়ার করতে পারো। সব কিছু তোমার মায়েকে যেভাবে আদর করতে বলতে, সেভাবেই আমার সঙ্গে আজকে থেকে কথা বলবে। তুমি কখনো তোমার মায়ের আদর থেকে বঞ্চিত হবে না। আর তোমার বাবা তো আছেই, শহরে গেছে, আসলেই দেখতে পারবে। তারপরে বন্ধুরা, ছেলেটিকে অনেক কিছু বোঝানোর পরে ছেলেটির কান্না থেমে গেল। তখন সে যেন আমাকে মামা করে বারবার ডাকছে আর বুকে জড়িয়ে ধরছে, যেন আমি তার ভালোবাসা পেয়ে একেবারে মুগ্ধ হয়ে পড়েছি। কারণ আমি আজ ৭-৮টা বছর আমার বিয়ে হয়েছে, যেন আমি সন্তানের যে আদরটা সেটা কখনো অনুভব করতে পারি নাই, বুঝতে পারি নাই। তাই ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে যে আমার কি শান্তি লাগছে, যে মা আর সন্তানের যে এত মিল, এত মহব্বত হয়, আমি কখনো অনুভব। এটি হাউমাউ করে কাঁদতেছিল। অবশেষে আমি তাকে থামিয়ে ঘরের মধ্যে নিয়ে গিয়ে তাকে কলের উপরে নিয়ে গিয়ে হাত মুখ ধুয়ে একেবারে যেমনভাবে আদর যত্ন করার দরকার সেভাবেই করে তাকে আমি খাওয়ার খেতে দিলাম। তারপরে বন্ধুরা, তার খাওয়া দাওয়া শেষ হলো। তখন বলল, মা, আমি একটু শুয়ে থাকব, কারণ আমার ভালো লাগছে না। কারণ এদিকে মা মারা গিয়েছে,
আজ কয়টা দিন হয়ে গেল তোমরা যেহেতু ফোন টোন দাও নাই। তখন আমি ছেলেটিকে বললাম, শোনো বাবা, আমি তো বলছি তোমার পরীক্ষাটা ভালো হতো না, তাই তোমাকে ফোন দেয়া হয়নি। এই কারণেই তোমাকে আমি কিছু জানাই নাই, কারণ তুমি টেনশানে তোমার পরীক্ষাটা ভালো হতো না। তুমি কিছু মনে করো না, আমি তো আছি, বারবারই তো বলছি আমিই তোমার মা। আজকে থেকে তুমি এই বাড়িতে যা কিছু, সব কিছু আজকে থেকে তোমার। তোমার বাবা আসলেই তুমি বুঝতে পারবা তোমার বাবা অনেক ভালো। তোমার কথা মাঝে মাঝেই তোমার মাকে বলতো যে ছেলেটি কবে আসবে, কবে আসবে। জানো, এভাবেই আমাদের ছেলেটিকে নিয়ে কয়েকটা দিন এভাবে কাটতে থাকল। হঠাৎ একদিন আমি আমার ছেলেকে বলছি, আচ্ছা তুমি তো বিএ পাশ করে বেকার বসে আছো, একটু চাকরির চেষ্টা করলে হয় না? তখন ছেলেটি বলল, মা, এই বছর তো শেষের দিকে, কারণ এটা ডিসেম্বর মাস, আর মাত্র 1 মাস পরেই জানুয়ারি মাস হবে। এই জানুয়ারি মাসের মতন অবস্থায় সবাইকে চাকরির নিয়োগ দিবে। তখন একটা চাকরিতে গেলে সবাই চাকরির জন্য অনেক কিছু ছাড় দিবে। তাই আমি এখনও এই মাসটা বসে বাড়িতেই থাকব, কারণ আমার ভালো লাগে না সব সময় এরকম লেখাপড়া, এদিকে মা মারা গেছে, মায়ের টেনশন। ছেলেটি যেন আমাকে অনেক কিছু বলতে লাগলো। তখন আমি বললাম, বাবা ঠিক আছে, সমস্যা নেই, আমাদের তো আর টাকা পয়সার অভাব নেই, কোনো কিছুরই অভাব নেই। অভাবটা ছিল শুধু একটা ছেলে সন্তানের। তাই তুমি যখন এসেছ সব কিছুই পূরণ হয়ে গেছে। যাই হোক, তুমি এখন ঘুমাও, যেহেতু দুপুরবেলা, আর আমি তোমাকে ডিস্টার্ব করব না। আমি এই কথা বলে ছেলেটির কাছ থেকে আমার রুমে চলে আসলাম। এসে অনেক গরম পড়ছে, যেন আমি সব কিছু একেবারে গরমে ভালো লাগছে না। এভাবেই শুয়ে আছি, হঠাৎ কারেন্ট চলে গেছে। কখন যে আমি ঘুমিয়ে পড়ছি বন্ধুরা আমি বুঝতে পারি নাই। তারপরে যেন সন্ধ্যা ঘোর হয়ে আসছে, মাগরিবের আজান পড়ছে। তখন আমি আজান শুনে উঠে পড়লাম। আর এদিকে সজীব ছেলেটা যেন আমি এসে দেখি ঘরের মধ্যে নেই, অথচ মোবাইলটা রানিং রয়েছে। সে আজে বাজে ছবি মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে। আমার যেন থেকে একটু ভালো লাগছে না, যে একটা বিএ পাশ এত হ্যান্ডসাম ছেলে এসব কি দেখে। আরে আমি তো এই ঘরে আজ 5-7 দিন হয়ে আসছে, আমি ঢুকি নাই, কিন্তু বিছানার উপর এসব কি নোংরা টোংরা পড়ে আছে। আমি এভাবেই যেন টুক করে দেখে তার রুম থেকে বের হয়ে চলে আসলাম। তারপরে বন্ধুরা, হঠাৎ ছেলেটি সন্ধ্যার পরে বাড়ি আসলো। তখন আমি বলছি, আচ্ছা সজীব, তুমি কোথায় গিয়েছিলে? আমাকে না বলে আর এইভাবে ঘরের মধ্যে মোবাইল অন করে চলে গিয়েছ। মোবাইল এসব কি? তুমি একটা বিয়ে পাশ ছিলে, এসব আজব আজব জিনিস দেখলে কি তোমার হয়? আর এসব জিনিস দেখে এসব বিছানো খেতা কি নষ্ট করে নোংরা করে থুয়েছ? এগুলা খাজবে কে? তুমি এত কিছু এইভাবে করতে পারো না, কারণ এইসব জিনিস শরীর নষ্ট করে। তুমি এসব কাজ কখনোই যেন আমার বাড়ি থেকে আর করবে না, কারণ আমি তো তোমাকে বলছি কোনো কিছু সমস্যা হলে আমাকে বলবে, কারণ তুমি একটা বিবাহযোগ্য ছেলে, তুমি বিয়ে পাশ করে বসে আছো, তুমি আমাকে বলো, তোমাকে বিয়ে দিয়ে দিই। তখন ছেলেটি বলল, না মা, আমি এখন আর বিয়ে করব না, কারণ আমার মাঝে সাঝে ভিডিও এটা ওটা দেখে আমার মনটা থামে না। তাই তুমি মা, আর তোমাকে কি বলবো, তুমি সব কিছু যখন দেখেই ফেলছ। তখন আমি বললাম, শোনো সজীব, তুমি আজকে থেকে এটা কখনোই করবে না। যেটা তোমার দরকার, আমি তোমার কিন্তু মা বেঁচে আছি, সেটা আমার সঙ্গে সব কিছু শেয়ার করবে। তখন সে ছেলেটি আমাকে বলল, সব কিছু আমার মায়ের সঙ্গে শেয়ার করা যায়, তোমাকে যদি আন্টি টান্টি বলতাম, না হলে শেয়ার করতাম। তখন আমি বললাম, তোমার যেটা বলে ভালো লাগবে আমাকে সেটাই বলবে আজকের থেকে। তুমি যদি মনে করো আমাকে অন্য কিছু বলবে, সেটাও বলতে পারো, কিন্তু আমার সঙ্গে সব কিছু শেয়ার করবে। পরের মেয়ের এই অবদানটুকু তুমি নষ্ট করতে পারো না, কারণ এটা তোমার না, এটা অন্য একজনার।
এই জিনিসটা, এই সম্পদটা নষ্ট করলে পরের মেয়েটা এসে না পেলে তোমার সংসারে অনেক ঝগড়াঝাটি হবে। আমি সজীবকে অনেক বোঝাতে লাগলাম। সজীব তখন বলল, ঠিক আছে, আমি আজকের থেকে তোমাকে মা ডাকতে পারবো না, আন্টি বলেই ডাকব। আমি তখন বললাম, আমি তো তোমাকে বলছি তোমার যেটা ভালো লাগবে সেটা বলেই ডাকবে। তখন ছেলেটি বলল, ঠিক আছে আন্টি, আজকের থেকে আমি তোমাকে আন্টি ডাকব, আর যা কিছু প্রয়োজন তোমাকে আমি খুলে বলবো। তখন আমি বললাম, আমি কিন্তু বারবার বলছি সজীব, এসব জিনিস আর ঘরের মধ্যে করবে না, আর মোবাইলে এসব আজুবাজু জিনিস দেখলে কিন্তু আমার চোখে যদি পড়ে সেদিনকে তোমার খবর আছে। সজীব তখন বলল, না আন্টি, আমি আর আজকের থেকে দেখব না। যেহেতু তুমি আমার দায়িত্ব নিতেই চাচ্ছ, আমার কখন কি লাগবে, ঠিক আছে, আমার যদি লাগে তুমি কিন্তু কথাটা আমাকে বুঝিয়ে বলে, কিন্তু কারণ তুমি যেভাবে কথা দিয়েছ আমি যখন যেটা যাব তখন সেটাই করা লাগবে। তখন আমি বললাম, হ্যাঁ, আমি রাজি আছি, তারপরেও তোমার জীবনটা আমি নষ্ট করতে দেব না। তারপরে বন্ধুরা এভাবেই কয়েকটা দিন যেতে থাকল। আমার স্বামীটা আমার কাছে যেন আমার ছোট সতীন মারা যাওয়ার পরে আগের মতোই বিহিত করে, যেন আমার কাছে থাকতে চায় না, যেন এসে কখন আসে কখন যায়, খাওয়ার ঠিক থাকে না, যেন শুতেও চায় না আমার কাছে। আমি যদি খাটের উপরে শুই, আমার স্বামী তার শুয়ে নিচে, আর আমি যদি নিচে শুই, সে শুয়েই খাটের উপরে। কখন যে কিভাবে রাগটা চলে যায় বন্ধুরা, আমারও ভালো লাগে না। কারণ আমি একটা যুবতী, হ্যান্ডসাম এই বাড়ির বউ, আমার বাচ্চা কাচ্চা হয় না, তাই বলে কি মনের শখটাও নেই? আমি হঠাৎ এভাবে কয়েকটা দিন যেতেই দেখি সজীব ঠিক রাত ৮টা বাজে, আর আমার স্বামী তো কালের থেকে আসে রাত 11টায় বোটায়। কিন্তু সজীব যেন আবারই সেই মোবাইলটাই দেখছে, যেন নেকে এসব ছবি টবি আজ বাজব ছবিগুলো দেখছে, আর সেই হাতের কাজটাই করছে। আমি তাড়াহুড়ো করে দরজার উপরে একটা থাবা মারলাম, আর দরজাটা যেন একটু নরমাল ছিল, ভেঙে খুলে গেল। তখন আমি তাকে তাই হাতে নাতে ধরলাম। তখন বললাম, সজীব, তুমি এটা আবার করছো? তখন সজীব যেন মাথা নিচ করে আমাকে বলল, তুমি আমার আন্টি, আমি তোমাকে এসব কথা কিভাবে বলি? তুমি যখন এভাবে চলেই আসছো, দেখেই ফেলছ, এখন তুমিই তো বল আমি কি করব? তখন আমি বললাম, শোনো, এই বিষয়টা তুমি কাউকে বলবা না। আজকে যেটা তোমার সঙ্গে হবে তোমার আঙ্কেলও জানো না, জানে তোমার সঙ্গে আজকে সব মিলে আমি গল্প করব। তুমি এসো, এখনই চলে আসো, কারণ তোমার যে অবস্থা দেখছি, তুমি এখন যদি আমার সঙ্গে এই গল্পটা না করো তাহলে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। কারণ এই মাঝে মাঝেই এটা ওটা মোবাইলে দেখে এগুলো করতে হয় না। আমি তো তোমাকে বলছি, জীবনটা নষ্ট করো না, এটা তো আমাদের সম্পত্তি। তুমি আমাদের সম্পত্তি কেন এসব বিছানায় এখানে খেতা বালিশে এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখো? এসো। তো তখন সজীব আমার রুমে আমি নিয়ে আসলাম। তারপরে বন্ধুরা আমি সজীবকে বললাম, খাটের উপরে তুমি বসো, চুপ মেরে বসে পড়ো। তখন সজীব ওভাবেই বসে বলল, আমার কথার উপরে যেন আর কথা বলছে না। তখন আমি বললাম, সজীব, লাইটটা এখন বন্ধ করে দিই। তখন বলল, ঠিক আছে। আন্টি, আপনার যেটা ভালো হয়, আপনি যেটা করবেন আমি সেটাতেই মেনে নেব। তখন আমি তাড়াহুড়ো করে, কারণ আমার স্বামী আসবে 11টার দিকে, এদিকে 9টা বেজে গেছে সদীপের সঙ্গে কথা বলতে বলতে। এইভাবেই আমি লাইটটা বন্ধ করে সদীপের সঙ্গে রাতের গল্পটা শুরু করে দিলাম। বন্ধুরা, সে ইয়াং একটা বেপাল যুবতী ছেলে, সে যেন আমাকে সারা রাত এভাবে গল্প শোনাল। আর আমার স্বামী যেন সেদিনকে আর আসলো না। আমি যেন স্বামীর ইস্খার তাড়াহুড়ো করছি, কিন্তু আমার স্বামী এসে আমাকে গেটে আর ডাক দিল না। তখন সকাল হয়ে গেল, আমার স্বামী যেন তবুও আসছে না। কি হলো? এদিকে আমি সদীপের ভালোবাসা পেয়ে যেন আমার কোনো কিছুই স্বামীর কথা মনে নেই। কারণ ইয়াং একটা ছেলে সারা রাত আমার কাছে ছিল, আমার যেন গল্পটা খুবই ভালো লাগেছিল। কারণ আমার সদীপের অনেক দম আছে, হ্যান্ডসাম একটা ছেলে। তো কিভাবে যে আমার সঙ্গে এভাবে সব কিছু আমাকে সব সোয়াগ আদর যেন বিলিয়ে দিল। তারপরে বন্ধুরা এভাবে আরও আরেকটা দিন সারাদিন চলে যায়, কিন্তু আমার স্বামীর খোঁজ খবর আসে না। হঠাৎ এমন অবস্থায় সন্ধ্যা লেগে গেছে, একটা ফোন এসে আমার বাড়িতে বাজল। তখন আমি তাড়াহুড়ো করে ধরেই আমাকে একজন ফোন করে বলল, আপনার স্বামী কি এরকম ভাঙির বড় ব্যবসায়িক?
অমুক শহরে দোকান আছে? যেহেতু আমি এই কার্ডটা তার পকেটে পেয়েছি, তাই ফোন দিলাম। তখন আমি বললাম, হাঁ, আমি তার স্ত্রী, আর আমার স্বামী তো আর 2 দিন বাসায় আসে না। তখন ওই লোকটা ফোনে আমাকে বলল, আপনার স্বামী তো আগামীকাল ঠিক বিকেলবেলা রোড অ্যাক্সিডেন্ট করে একেবারে পিষে গিয়েছে, তাই পকেটে কাগজটা ছিল, আমি ফোন দিয়েছি। তারপরে বন্ধুরা, আমি যেন আমার স্বামীর মরার কথা শুনে সে মারা গিয়েছে, তারা অ্যাক্সিডেন্টে একেবারে হাউমাউ করে কান্নাকাটি করছি। আল্লাহ, এই দুনিয়ায় আর কেউ থাকল না। আমার ছোট সতীনটাও চলে গেল, এদিকে আমার স্বামীটাও চলে গেল, আর কেউ থাকল না। তখন যেন আমি মোবাইল ছেড়ে দিয়ে অনেক কান্নাকাটি করছি। আর হঠাৎ আমাকে সজীব এসে জড়িয়ে ধরে বলছে, আচ্ছা আন্টি, আপনার কি হয়েছে? আমাকে বলুন, খুলে বলুন। আমি যেন কোনো কিছুই সজীবকে বলতে পারছি না, কারণ আমার মুখ দিয়ে তো ওই কথা আসছে না যে আমার স্বামী মারা গিয়েছে। অবশেষে আমি অনেকক্ষণ কাঁদাকাটির পর সজীব আমার মাথায় হাত দিয়ে একেবারে আদব যত্ন করতে লাগলো। বলল, আন্টি, তুমি যদি না বলো, দেখো আমি এখন কিন্তু রাস্তায় চলে যাব। তখন আমি সজীবকে বললাম, শোন বাবা, তোর আঙ্কেল রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই কাল রাতেও আসিনি, আর সারাদিন আসিনি। আমরা যে কী দুশ্চিন্তা করতেছিলাম সেটাই যেন হয়ে গেল। আমাদের যেন দুঃখের ছায়া নেমে এলো পরিবারে। তারপরে বন্ধুরা, অবশেষে রাত 10টার দিকে আমার স্বামীর লাশ এসে বাড়িতে হাজির হলো। গ্রামের সবাই তাড়াহুড়ো করে, 2 দিন হয়ে গেছে, কেমন যেন একটা অন্যরকম হয়ে গেছে লাশের চেহারা। তাই তাড়াহুড়ো করে গ্রামের মানুষ তার সম্পূর্ণ কাজটা গড়স্থানে ছেড়ে দিয়ে বাড়িতে আসলো। তখন আমি বাড়িতে বসে সব সময় চিন্তা করি, আয় কি করব আল্লাহ, কি হয়ে গেল? আমি আর কাকে নিয়ে থাকব? আমার স্বামী নেই, কিন্তু টাকা পয়সার আমার অভাব নেই। কিন্তু স্বামী যদি না থাকে, তাহলে এই দুনিয়ায় কার আশায় থাকব? আমিও মাঝে মাঝে চিন্তাভাবনা করতে থাকলাম, না, আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। তখন হঠাৎ করে সদীপ আমার কাছে এসে হাজির, বলল, আন্টি, আপনি কি চিন্তা করছেন? কারণ আঙ্কেল আজ কয়টা দিন মারা গেছে, অনেক টেনশন করেন, খাওয়া দাওয়া করেন না। আপনার শরীরটা দিন দিন শুকায় যাচ্ছে। এত সুন্দর শরীরটা যদি আপনি এভাবে নষ্ট করে দেন, তাহলে কিন্তু আমার অনেক কষ্ট হয়। কারণ আপনি দেখতে এত সুন্দর হ্যান্ডসাম একটা মেয়ে, এভাবে আপনার বাচ্চা কাচ্চা হয়নি, তারপরও আপনি কিসের চিন্তা ভাবনা করেন? আমি তো আছি, আঙ্কেল চলে গেছে, তাই কি হয়েছে? এই সংসারের আজকে থেকে আপনার গায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করছি, সব দায়িত্ব আমার। আপনি আজকে থেকে কোনো দিক দিয়ে টেনশন করবেন না। আপনি বলেছিলেন না, আমি থাকতে কোনো টেনশন করো না, কিন্তু আমি আজকে বলছি, আমি সজীব থাকতে আপনি কখনো টেনশন করবেন না। কারণ আমি যতদিন বেঁচে আছি, আপনাকে ছেড়ে কোথাও যাব না। দরকার হলে আরও অন্য কিছু ইচ্ছা, ব্যবসা বাণিজ্য আরও বাড়িয়ে নেব। যেহেতু টাকা পয়সা আঙ্কেল দোকানপাট রেখে গেছে, আমি প্রতিদিন এভাবে দোকানে যাব, আর দোকান থেকে তোমার কাছে চলে আসব। আমি যেন সজীবের কথা শুনে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। তখন সজীব বলল, আচ্ছা বাবা, তুমি এখন থেকে যেহেতু দায়িত্ব নিচ্ছ, সবসময় কিন্তু আমাদের বাসাতেই থাকতে, আর তোমার বিয়ে হওয়ার চিন্তাটা আমিই করব। তখন সজীব বলল, তুমি থাকতে আমি বিয়ে করব? কখনোই না। তোমার মতো সুন্দরী মেয়ে যেদিনকে আমার চোখে পড়বে, সেই দিনকে আমি বিয়ে করব। তাছাড়া এখনই বিয়ের কথা বলো না তো, আমার কিন্তু মন খারাপ হয়ে আছে। তারপরে বন্ধুরা, আমি তখন সজীবে বললাম, কি হয়েছে বাবা, তোমার মন খারাপ কেন? স্বামী মারা গেছে আমার, তোমার মন খারাপ হবে কেন? তুমি তো সব দিক দিয়ে সুখে আছো, কারণ তুমি আমাকে সুখে বানিয়ে রেখেছ, আবার সবসময় কথা দিচ্ছ। তারপরও তোমার মন খারাপের তো কোনো কিছু আমি দেখতে পারছি না। চলো, তোমাকে আমি একটু আমার ঘরের মধ্যে নিয়ে যাই। তারপরে বন্ধুরা, আমি তাকে ঘরের মধ্যে নিয়ে দিয়ে একেবারে ভালো মন্দ খাইয়ে দিয়ে রাস্তায় বের করে দিলাম। আর বললাম, আমি থাকতে কখনো টেনশন করবে না, যখন যেটা প্রয়োজন সেটাই করবে। বন্ধুরা, এভাবেই আমি সজীবের সঙ্গে সারা জীবন সংসার করতে লাগলাম, কারণ সজীব আমার সুখ দুঃখের একেবারে সাথী হয়ে গেল। স্বামীর আদর যত্ন, এদিকে ভরণ পোশাক, যেন কোনো কিছুতেই সে আমাকে কোনোদিন কোনো কিছুতে অভাব দিত না। তাই বন্ধুরা, এভাবেই আমি সতীনের ছেলের সঙ্গে ঘর সংসার করতে লাগলাম। বন্ধুরা, আজকের গল্পটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও।
বন্ধুরা, আগামীকাল আরও এর চেয়ে ভালো ভালো গল্প নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আমি হাজির হব। তাই বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে আশেপাশে বন্ধু আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দাও। বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সুখে থেকো, ভালো থেকো, পরিবারকে নিয়ে অবশ্যই ভালো থেকো, আর ছোট ছোট বাচ্চাদেরকে অবশ্যই লেখাপড়ার দিকে অগ্রসর করো, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।